সবাইকে। আম, আমি আর্কিটেকচার ইউনিটে পড়তেছি তো। আমি মূলত আর্কিটেকচার ইউনিটের প্রিপারেশন নিয়েই মূলত কথা বলবো। তো আর্কিটেকচারের জন্য মেইনলি যেটা দরকার সেটা ইঞ্জিনিয়ারিং ইউনিটের যে রেজাল্টটা, ওইটা যেমন ভাবে কাউন্ট হয় সেরকম একটা ড্রয়িং এক্সাম হয়। সো ড্রয়িং এক্সামটাও সেম ভাবে কাউন্ট হয়। তো দুইটা এক্সামই ভালো হওয়া মানে দরকার, যে একটা ভালো হলো আর একটা খারাপ হলো এরকম ভাবে করা যায় না। তো ইঞ্জিনিয়ারিং ইউনিটের ক্ষেত্রে মেহেরিন যেগুলা বললো, আমার মনে হয় যে এগুলা ফলো করলেই হয়ে যায়, আর এক্সট্রা কিছু করা লাগে না। ক্যালকুলেটর হ্যাক্স ম্যাথের ক্ষেত্রে একটু বেশি ফোকাস করতে হয়, কারণ টাইমটা একটু বেশি করে তো। আম, এই জন্য যদি যত ক্যালকুলেটরের উপর নির্ভরশীল হওয়া যায় তত জিনিসগুলা সুবিধা হয়। সো যদি আমরা ক্যালকুলেটরের দুইটা ক্যালকুলেটর নিয়ে যাই, তো হচ্ছে মানে সুবিধা হয়। একটা আমরা একটু রেডিয়ান মোডে রাখলাম আর একটা ডিগ্রিতে রাখলাম, সো যেটা রেডিয়ানের কাজ সেটা রেডিয়ানে করলাম, যেটা ডিগ্রির কাজ সেটা ডিগ্রি দিয়ে করলাম। সো ক্যালকুলেশনের মানে প্রবলেম যেগুলো ওগুলো দ্রুত হয়ে যায়। অনেক সময় ইন্টিগ্রেশনের প্রবলেম গুলো আমরা দেখি যে আহ একটা অর্ধেক করে আবার বাকিটা ইনপুট নিয়ে আরেকটাই করতে হচ্ছে। সো দুইটা ক্যালকুলেটর হলে ক্যালকুলেশন ফাস্ট হয়, আবার অনেক সময় রিচেক দিতে হয়। সো এই ক্ষেত্রে মানে সুবিধা হয় বলা যায়। আর আরেকটা কথা যেটা একটু অ্যাড করতে চাই যে আম, এখানের প্রমোশন দিচ্ছি না, বাট আমি যখন ভাইয়াদের 6টা এক্সাম দিয়েছি, তো 6টা এক্সামের করতাম কি যে প্রতিদিন যে এক্সাম গুলো দিতাম, যেটা যেটা আমার ভুল হতো ওগুলো আমি নোট ডাউন করে রাখতাম। আর যেগুলো আমার ভুল যায় নাই ওগুলা জাস্ট স্লাইড গুলা দেখতাম। তো এভাবে প্রতিদিন রিভিশন দিতাম। দিতে দিতে মানে এগুলো একটা ভালো নোট হয়ে গেছিল। তো ওগুলা রিভিশন দিয়ে আমি যখন যাই, তখন আমার ক্ষেত্রে হয় কি, ওই যে তাহসিন যেমন বললো যে ম্যাক্সিমাম কোশ্চেনই মনে হচ্ছে যে চেনা চেনা, মানে সলভ করা যাচ্ছে। সো আমার মনে হয় যে যদি যেগুলা ভুল হচ্ছে ওগুলা যদি আমরা একটু নোট ডাউন করে রাখি আর স্লাইড গুলা একটু করতে থাকি, তাহলে আমাদের ম্যাক্সিমাম মেজরিটি কোশ্চেনই হচ্ছে রিপিট এরকম, মানে দেখলে মনে হবে যে না পারতেছি, এরকম একটাই। আর এবার আমি ইসে চলে আসি, আর্কিটেকচারাল ড্রয়িং এর ব্যাপারে চলে আসি। সো অস্টের আর্কিটেকচারের ড্রয়িং এর মেইন এটা বুয়েটের যে ড্রয়িংটা মানে এক্সামটা হয়, ওইটারই বলা যায় যে রেপ্লিকা টাইপের। হুবহু এক না, বাট রেপ্লিকা। আহ এক্ষেত্রে 5টা ভাগে আমরা ভাগ করতে পারি। সো প্রথমে আমাদের যে খাতাটা দেয়, ওই খাতার উপরে মানে মার্কস ডিস্ট্রিবিউশন এক এক সময় মানে প্রত্যেকবার এক একটা থাকে। সো 320 মার্কের হয়, এটা টিচারের উপর নির্ভর করে যে তারা কোনটায় কত মার্কস দিচ্ছে, এটা টাইম টু টাইম ভ্যারি করে। সো যেটা সবসময় আসেই, সো সেই টাইপটা পার্সপেক্টিভ ড্রয়িং। তো পার্সপেক্টিভের ক্ষেত্রে আমি যদি বলি যে প্রিপারেশন নেওয়ার যদি ব্যাপারটা বলি, তাহলে আমার ক্ষেত্রে আমি অনেক সাফার করছি যে আমি বুঝতাম না আসলে পার্সপেক্টিভ ড্রয়িং কিভাবে করব। তো আমি অলওয়েজ ইউটিউবে সার্চ টার্চ দিয়ে একটা চ্যানেল খুঁজে পাইছিলাম, 30x40। ওই চ্যানেলটায় আমি দেখছি যে 1 পয়েন্ট কিভাবে পার্সপেক্টিভ ড্র করে, যে একটা লাইনের দিকে কেন্দ্রীভূত সব ইগুলা। তারপর 2 পয়েন্টের ক্ষেত্রে দুইটার এজ একদিকে যে শেষ দেন ইসের ক্ষেত্রে বার্ডস আই ভিউ, আমরা ধরো ছাদে চলে গেলাম, যে উপর থেকে কোনো কিছু একটা দেখতেছি, উপর থেকে ছাদে যে নিচের যে বিল্ডিং গুলা আছে ওগুলা দেখতেছি। সো এই ড্রয়িংটার এক্সামের মেইন উদ্দেশ্য থাকে কি যে আমরা ভিজুয়ালাইজেশন কতটা করতে পারতেছি। তো পার্সপেক্টিভ মূলত ওই ভিজুয়ালাইজেশন জিনিসটাই বুঝায় যে তুমি কত সুন্দর করে একটা জিনিসকে ভিজুয়াল করে দেন তোমার একটা টপিক দিয়ে দিল, সেই ওয়াইজ ডাইমেনশন দিয়ে তুমি করতে পারতেছো। তো এটা গেল। দেন হিউম্যান ফিগার। তো হিউম্যান ফিগারের ক্ষেত্রে আহ মোটামুটি আমরা ছোটবেলা থাকতে যে ড্রয়িং গুলা করি, ওইগুলাই বলা যায় যে একটা
মহিলা কলসি নিয়ে যাচ্ছে অর সামথিং, কিন্তু এখানে টিচাররা যে জিনিসটা চায় সেটা হচ্ছে মানে আমরা একটা লাঠিকে তো আর হাত বলতে পারি না, সো হাতের যে মাসেলস অথবা যে শিরা উপশিরা আছে জিনিসগুলাকে ওইভাবে টোন দেওয়া, দেন কিভাবে স্কেচ করতে হবে। সো এই জিনিসগুলা, নিটনেস ক্লিনলিনেস, এগুলার উপরে আসলে মার্কস মানে ওনারা করে। অ্যান্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের খাতার উপরে ডান সাইডের মার্জিনেই হচ্ছে টিচাররা আই গেস লিখে দেয় যে আমার সময় গতবার স্প্রিং এভাবে লিখে দিয়েছিল যে শেডিং এর উপর এত মার্কস, নিটনেস এর উপর এত মার্কস। সো ওটা দেখে আমরা আঁকানোর সময় বুঝতে পারবো যে আসলে এইভাবে এই ফরম্যাটে আঁকলে আমি মোটামুটি মার্কস পাচ্ছি। সো এটা গেল। দেন হচ্ছে এরপরে আসে হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু রুলস থাকে। সো আমাদের, আমি মেইনলি কম্পোজিশনটা হচ্ছে বুঝছিলাম উদ্ভাসের একটা আর্কিটেকচারের জন্য একটা বই ওনারা হচ্ছে মানে উদ্ভাস থেকে সেল করে। সো ওই যে যেমন আমরা কোশ্চেন ব্যাংক করি, তো এরকম একটা বই আমার সময় হচ্ছে অনুস্বর 19 মানে বুয়েটের 19 যেই আর্কিটেকচার ব্যাচ ছিল ওনার একটা বই আহ বের করছিল। সো ওখানে হচ্ছে মোটামুটি কম্পোজিশনের যে রুলস গুলো আছে যেমন রিদম, ব্যালেন্স, ফোকাস, এমফাসাইজ, সো ওইগুলা হচ্ছে রুলস গুলা অ্যাপ্লাই করে কোথায় মানে একটা জিনিস প্লেস করলে সুন্দর লাগবে। অবশ্যই কম্পোজিশন মানে আমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে অনেক সুন্দর কিছু করে ফেলবে এরকমও না। ইভেন আমি 1-1-এ পড়তেছি, আমাদের স্টিল এখনো প্রজেক্ট চলতেছে কম্পোজিশনের উপর, এখনো আমরা ভালোভাবে ভাবে অত সুন্দর করে ব্যালেন্স, হারমোনি, রিদম বোঝাতে পারি না। বাট মোটামুটি এমফাসাইজ জিনিসটা যদি আমি হাইলাইট করতে পারি তাহলে মোটামুটি মার্কস চলে আসে। এমফাসাইজ, হারমোনি এগুলা মোটামুটি বোঝাই দিতে পারলে যে না আমার কম্পোজিশনের বেসিকটা ঠিক আছে। অ্যান্ড অবশ্যই এদিকে একটা খেয়াল রাখতে হবে যে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করতে হবে, যে আমরা স্কেল দিয়ে ড্রয়িং করতেছি এই জিনিসটা কিন্তু টিচাররা বুঝতে পারে। সো যদি কোনোভাবে তারা বুঝে যে আমি স্কেল দিয়ে ড্রয়িং করতেছি তখন কিন্তু মার্কস কমবে। টিচাররা কিভাবে জানি ধরে ফেলে যেটা স্কেল দিয়ে ড্রয়িং করা। সো স্কেল ইউজ করা যাবে না, বাসায় বসে মানে লাইন ড্রয়িং এর প্র্যাকটিস করতে হবে যে কিভাবে ফ্রি হ্যান্ডে, অবশ্যই ফ্রি হ্যান্ডের ইগুলা ভালো হয় না বাট ট্রাই করতে হবে যে ফ্রি হ্যান্ডে যেন জিনিসগুলা সুন্দরভাবে ড্র করতে পারি। সো এটাই। আর আর হচ্ছে কম্পোজিশনের পরে মেইনলি যেটা হচ্ছে অস্টের আর্কিটেকচারের একটু ডিফারেন্ট জিনিস বুয়েটের একদম রিলেট করে, সেটা হচ্ছে ভিজুয়াল অ্যান্ড স্পেচুয়াল ইন্টেলিজেন্স। তো এটার ক্ষেত্রে আমি ওই সেম জিনিসই বলবো যে উদ্ভাসের ওই বইয়ের পিছনে যে পার্টটুকু ওইটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করতে পারো, কারণ স্পেচুয়াল ড্রয়িং এর ক্ষেত্রে হয় কি যে কিছু কুইজ টাইপের মানে ড্র থাকে যে ধরো একটা কিউব উপরের পার্টটা সরাই ফেললাম তাহলে ডান মানে এলিভেশনে, ওয়েস্ট এলিভেশন, ইস্ট এলিভেশনে কেমন দেখা যাচ্ছে। মূলত আমাদের 3D ভিজুয়ালসটা ভালো কি খারাপ এই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে ওটা দেওয়া থাকে। সো এক্ষেত্রে হয় কি অতটা বুয়েটের ওইটার মতো অত কঠিন আসে না, আমাদের এমসিকিউ টাইপের থাকে, 4টা অপশন থাকে। সো মোটামুটি ওই 4টা অপশনের মধ্যেই হয়ে যায়। আর আর থাকে হচ্ছে ম্যাপের কিছু অংশ, যে ম্যাপের কিছু অংশ কেটে কেটে দেয়, দেওয়ার পর বলে যে এই ম্যাপের এই অংশটা কি বোঝাচ্ছে মানে ইস্ট, নর্থ ইস্ট নাকি সাউথ ইস্ট এরকম ভাবে বোঝায়। সো আমার মনে হয় যে ওই বইটা যদি পিছনে একটু সলভ করা যায়। আর ইউটিউবে অনেক রিসোর্স আছে। সো যদি ওই যে ডামিলি আর্ক একজন আর্কিটেক্ট আছে, তো ওনার ইসে যদি আমরা যাই তো উনি ওখানে স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক কিছু বলছে। তো ওটা মোটামুটি হয়ে যায়। আর হচ্ছে লোগো ডিজাইন, এরপরে আছে হচ্ছে লোগো ডিজাইন আর ই পোস্টার ডিজাইন। তো এটা মেইনলি আসে, এক এক সময় আসে আবার আসে না, এটা একটা ভ্যারি করে। সো লোগো ডিজাইন বলতে ওই যে আমরা অ্যামাজনের লোগো, নাইকির লোগো অথবা কোন একটা লোগো কিভাবে ডিজাইন করতেছে, আর একটা টপিক দিয়ে দিল যে পরিবেশ দূষণ রোধ করতে হবে, এটা নিয়ে একটা সচেতনতামূলক পোস্টার। সো ওইটা হচ্ছে তোমার মানে নিজের সৃজনশীলতা দিয়েই মোটামুটি আঁকাই ফেলতে হবে যেটা তুমি ভালো বুঝো। সো এইভাবেই তুমি আহ মানে ড্রয়িং পরীক্ষাটা হয়ে যায়। আম, ভয় পাওয়ার কিছু নাই। এত কি মনে আমার ডিসক্রিপশন শুনে হয়তো ভয় পেয়ে যেতে পারে যে আমার এত কিছু কিভাবে করব। ভয় পাওয়ার কিছু নাই, মোটামুটি সবকিছুই ইজি।
আর ইঞ্জিনিয়ারিং ইউনিটে ভালো হইলে তোমার আর্কিটেকচারে এমনি ভালো র্যাঙ্ক চলে আসে, অতটা প্যারা খাওয়ার কিছু নাই। এই তো, একটু কি ছিল।